আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের বৃত্তের অধ্যায়ের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটা প্রথম যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা। চলো শুরু করে দেই। এখানে এক নম্বর যে উপপাদ্যটা আছে দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। এখন আগে একটা আমাদের কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। তো দেখো আমরা বৃত্তটা আঁকি। যে কোনো ব্যাসার্ধ, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। আগে আমি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা আঁকলাম। এই বৃত্তটি হলো ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তটির কেন্দ্র হলো ও। আর এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের যে পরিধিতে আমরা দুইটা বিন্দু নেই, মনে করো এ এবং বি। এ বি কি দুইটি বিন্দু নিলাম। যেখানে বলেছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর, জ্যা এর মধ্যবিন্দু। তাহলে এখানে এই যে জ্যাটা নেব, এটা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, ঠিক আছে? এটা এখানে বলছে ব্যাস ভিন্ন কোন জ্যা, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা হলো ব্যাস। তাহলে ব্যাসটা নেওয়া যাবে না, যে কোনো একটা তুমি কি নিতে হবে? জ্যা নিতে হবে। তাহলে আমরা জানি জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? জ্যা বলে। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিই। এই বি দুইটা বিন্দু নিলাম, এরপর কি করলাম? এ এবং বি যোগ করে দিলাম। তাহলে এ বি একটি জ্যা নাকি? ব্যাস ভিন্ন জ্যা। এ বি হলো ব্যাস ভিন্ন জ্যা। আর এর মধ্যবিন্দু বলছে জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এর মধ্যবিন্দুটা আমরা এম নিলাম, রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব, ঠিক আছে? এইটা হলো আমাদের যে প্রশ্ন আছে, প্রশ্ন অনুযায়ী আমরা আঁকলাম, ঠিক আছে? তো এটা লিখবা হচ্ছে তোমাদের যে বিশেষ নির্বাচন আছে সেটা, মানে প্রশ্ন অনুসারে যে আমরা আঁকলাম এটা হলো বিশেষ নির্বাচন। আর যদি আমি এক্সট্রা কিছু এঁকে থাকি সেটা অঙ্কটার মধ্যে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবা বিশেষ নির্বাচন। মনে করি তোমার চিত্রটা মাঝে উপরে লিখবে, ঠিক আছে? আর এই ব্যাখ্যাগুলো নিচে লিখবে। আমি একসাথে নাম মোছার জন্য এটা ডান পাশে লিখলাম। ওকে, তাহলে লিখবে কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন জ্যা, নাকি? বৃত্তে এ বি ব্যাস ভিন্ন জ্যা, জ্যা এবং এ বি জ্যা এর মধ্যবিন্দু এম। মধ্যবিন্দু কি? এম, ঠিক আছে? এম হলো কি? মধ্যবিন্দু। তো আমরা এখানে কি করে দেব? একটু কাজ করি, ও এম টা যোগ করে দেব। কি করব? ও এম টা যোগ করব, তাহলে আমরা এটা লম্ব হবে। এটা কথাটা যেহেতু আমাদের এখানে আছে, আমরা এটা কি যোগ করে দেব। তাহলে কি লিখবা? ও এম যোগ করি। ও এম কি করলাম? যোগ করলাম। এবার আমরা প্রমাণ করতে হবে কি? যে ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব, ঠিক আছে? আমরা এটা প্রমাণ করতে হবে যে সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব, ঠিক আছে? এই যে এই রেখাংশটা আছে, এই যে সংযোজক রেখাংশ, এটা হচ্ছে এ বি এর উপর লম্ব। লম্ব মানে কি? 90 ডিগ্রি বা 180 কোণ। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। ও এম লম্ব কি? এ বি। অথবা এটা লিখতে পারো যে বাংলায় লিখতে পারো ও এম এ বি জ্যা এর উপর লম্ব, এভাবে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখলাম ও এম লম্ব এ বি। এবার অঙ্কনটা দেখো। অঙ্কনটা আমরা কি করেছি? এই যে এ ও এ এবং ও বি যোগ করে নেব, এটা হলো আমাদের প্রমাণের জন্য লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা এটা কি করে নেব? যোগ করে নেব। ও এ এবং ও বি যোগ করলাম। জি, ও এ এবং কি ও বি যোগ করি। ও কমা এ এবং ও কমা বি যোগ করে, ওকে, এটা আমাদের অঙ্কন শেষ। এবার প্রমাণটা দেখো। প্রথমে তোমার কাজ হলো, যেহেতু এটা লম্ব দেখাতে হবে, এখন লম্ব তো আমি কিভাবে হিসাব করব? যদি এটা আমাদের 90 ডিগ্রি পাই অথবা এক সমকোণ পাই, যদি আমরা এটা এক সমকোণ অথবা 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি ও এম এ বি এর উপর লম্ব।
লম্ব সবসময় রেখাংশের সাথে কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রি অথবা এক সমকোণে, ঠিক আছে? তাহলে আমরা এটা 90 ডিগ্রি প্রমাণের জন্য এই দুইটা ত্রিভুজ নেব, ঠিক আছে? এই দুটাকে ত্রিভুজ নেব। তোমরা যে অষ্টম অধ্যায় ছিল তোমাদের উপপাদ্য 5 নম্বরে যে রম্বসের যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, সেখানে কিন্তু আমরা এরকম দুইটা ত্রিভুজ নিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে এই দুইটা ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করব। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। ত্রিভুজ কি কি? ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে ও এ এম, ও এ এম ও ত্রিভুজ, এটার নাম হচ্ছে ও এম বি বা ও বি এম, ও বি এম এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাবো দেখো তো? এ এম আর বি এম এই দুইটা সমান। কেন সমান? এই দুইটা সমান হবে কারণ হচ্ছে এখানে দেখো আমাদের এখানে কিন্তু আমরা লিখছিলাম যে এ বি এর মধ্যবিন্দু এম, যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এ বি রেখাংশের মাঝে এই বিন্দুটি আছে, তাহলে এ এম আর বি এম কি সমান হবে, অর্থাৎ এই বিন্দুর বাম পাশ আর ডান পাশ সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ এম ইকুয়াল বি এম, এ এম ইকুয়াল বি এম। এটার কারণটা এখানে অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে? যথাযথতা উল্লেখ করতে হবে। এখানে কি লিখবা? এম এ বি এর মধ্যবিন্দু, এম কি এ বি এর মধ্যবিন্দু। তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো একটু নামগুলো চেঞ্জ করে আসে, এ বির জায়গায় পি কিউ দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো বুঝে বুঝে করলে ইনশাআল্লাহ পারবা। তাহলে আমরা এটা পেলাম, এটা এটা সমান। আর কি পাবো দেখো? ও এ আর ও বি সমান। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ না? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির সব জায়গায় দূরত্ব সমান হবে, অর্থাৎ ব্যাসার্ধ সমান। একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আছে আর ব্যাসার্ধ সবগুলো কি সমান। তাহলে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল ও বি। আমরা এখান থেকে লিখতে পারি ও এ ইকুয়াল কি? ও এ ইকুয়াল ও বি। এটার কারণ কি? কারণটা এখানে উল্লেখ করতে হবে তোমাদের যে একই বৃত্তের ব্যাসার্ধ। কি লিখবে? একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো তো আর আমরা কি পাবো? এই যে এখানে ওএম আছে না? এই ওএমটা দেখো, এই ওএম যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে আছে, অর্থাৎ এটাকে আমরা সাধারণ বাহু বলতে পারি, ঠিক আছে? এটা কি সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি ওএম সাধারণ বাহু অথবা ওএম ইকুয়াল ওএম। এটা ওএম ইকুয়াল ওএম লিখতে পারো অথবা ওএম সাধারণ বাহু এইভাবে লিখতে পারো। তাহলে এখানে লিখবে সাধারণ বাহু। আর তুমি এখানে যদি বলো ওএম সাধারণ বাহু তাহলে এটা না লিখলেও হবে। এখন দেখো তিনটি বাহু সমান, যদি দুইটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহুই সমান হয় তাহলে আমরা ত্রিভুজটাকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে এখানে লিখবা সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এখন এই দুইটা যদি সর্বসম হয় এগুলো সবই সমান হবে। কোণ দ্বয় সমান হবে, বাহুদ্বয়কে সমান হবে। এখন আমরা এই দুইটা কোণ সমান বলতে পারবো, এই দুইটা কোণ সমান বলতে পারবো, এই দুইটা কোণ সমান বলতে পারবো, কিন্তু আমরা এগুলো সমান লেখার দরকার নাই, কারণ আমাদের প্রমাণ করতে হবে এগুলো। তাহলে আমরা এই দুইটা কোণ নেই, ঠিক আছে? এই কোণের নাম হচ্ছে ও এম এ বা এ এম ও, আর এই কোণের নাম ও এম বি, ঠিক আছে? এই দুইটা কোণ নেবা। কোণ ও এম এ ইকুয়াল হচ্ছে কোণ ও এম বি। এই দুইটা পেলাম, ঠিক আছে? এই দুইটা কোণ কি সমান। এখন দেখো তো এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ একটা সরলরেখার উপর আছে না? যদি একই সরলরেখার উপরে দুইটি রৈখিক যুগল কোণ থাকে, এই দুইটা কোণের পরিমাপ কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে আমরা এখন লিখতে পারি আবার কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি। তোমরা বইতে এটা রৈখিক যুগল কোণ দিয়ে লেখা আছে, সেভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো ও এম এ আর ও এম বি। ও এম এ ও এম বি এই দুইটা কোণ যোগ করলে কত হবে? 2 সমকোণ হবে। কারণ কি? 2 সমকোণ কারণ হচ্ছে এরা এক সরল কোণ, একটা সরলরেখার উপর অবস্থিত। একই সরলরেখার উপরে যে কয়টা কোণই থাকুক সবগুলো সমষ্টি 2 সমকোণ হবে। তাহলে এখানে কি লিখবে? এক সরল কোণ সমান 2 সমকোণ, ঠিক আছে? এখন এখানে দেখো আমি একটু বড় করে ক্যালকুলেট করেছি, তোমরা ওই যে রৈখিক যুগল কোণ লিখে দিলেও কিন্তু হয়। এটা যদি তুমি এভাবে মনে রাখতে পারো আরো যে প্রমাণগুলো আছে ওগুলো সহজে করতে পারবে, ঠিক আছে? এখানে যে কোনো একটা মান বসিয়ে দাও। মনে করো আমি এটার জায়গায় বসালাম কোণ ও এম এ প্লাস এখানে বসিয়ে দিলাম এই যে এটা কোণ ও এম বি, এটা মানে এটা লেখা যায়
তাহলে আমরা লিখতে পারি কোণ ও এম এ ইকুয়াল 2 সমকোণ। ঠিক আছে, আমরা একটু এখান দিয়ে প্রমাণটা করি। এরপর এই দুইটা যদি যোগ করে দেই কত 2 কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি 2 কোণ ও এম এ ইকুয়াল 2 সমকোণ। ঠিক আছে, এখন যদি তুমি কোণ ও এম এ লিখে দাও তাহলে কি হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে এক লাইনে আমরা লিখে ফেলি এই 2 আর এই যে 2 এখানে গুণ আকারে ছিল এখানে ভাগ হয়ে যাবে, যদি 2 দিয়ে ভাগ করে দেই 1 হবে, তাহলে 1 সমকোণ। এখন দেখো তো কোণ ও এম এ এটা যদি 1 সমকোণ হয় অবশ্যই এটা 1 সমকোণ, কারণ এই যে দুইটা কোণ সমান। ঠিক আছে, সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ ও এম এ ইকুয়াল কোণ ও এম বি ইকুয়াল কত 1 সমকোণ। যেহেতু এটা এই দুইটি কোণ প্রত্যেকে 1 সমকোণ করে, তাহলে ও এম লম্ব কি এবি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, সুতরাং ও এম লম্ব কি এবি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা ও এম লম্ব এবি বলতে পারি। তো এই ছিল তোমাদের যে অষ্টম অধ্যায়, সরি দশম অধ্যায়ের উপঅধ্যায় বৃত্ত সংক্রান্ত। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে আমাদের যে উপঅধ্যায় 2 আছে 3 আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।